প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো বাজেট ভাবনা নিয়ে। আসলে আসন্ন যে বাজেট আগামী 6 জুন উপস্থাপিত হতে যাচ্ছে, সেই বাজেটের নানা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে বিস্তৃত রয়েছেন, আমার বায়ার রয়েছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাইমা হক বিদিশা রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনের কাছ থেকে শুনবার চেষ্টা করব আসলে এই যে আমাদের বাজেট যেটি 6 তারিখে ঘোষিত হতে যাচ্ছে এবং নতুন সরকার গঠিত হবার পর প্রথম বাজেট এটি, এবং এই বাজেটের আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডলার সংকট, আমাদের দ্রব্যমূল্য যে চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি। এর মধ্যেও আমাদের এই বাজেটটা কীভাবে উপস্থাপিত হয় এবং কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি এইভাবে শুরুটা করতে চাই। আমি বিদিশা আপা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সেটি হচ্ছে যে আমরা তো কম বেশি দেখেছি যে প্রায় 8,000 কোটি টাকার বাজেট একটা আসছে। এখন আইএমএফের পক্ষ থেকে নানা রকমভাবে নানা নিয়ম কানুন শর্ত সেগুলি মানা হচ্ছে, কিছুটা মানা হচ্ছে না, আবার তাদের যে পরামর্শ সেগুলোর দিকেও আমরা দৃষ্টি রাখছি। সব মিলিয়ে এই আসন্ন যে বাজেটটি উপস্থাপিত হতে যাচ্ছে, আপনি সেই বাজেটটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে যে এবছরের বাজেট অবশ্যই যদি আমি সাম্প্রতিক কয়েক বছরের দিকে তাকাই, কোভিড পরবর্তী সময় অবশ্যই এটি একটি খুব চ্যালেঞ্জিং একটা বাজেট, চ্যালেঞ্জিং একটি সময় হচ্ছে। সে কারণে এর কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং আমি বলবো যে স্বাভাবিকভাবে বেশ কিছু চ্যালেঞ্জ, বেশ কিছু কনস্ট্রেইন তো প্রতি বছরই সবসময়ের বাজেটেই থাকে। তার পাশাপাশি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি একটু আগে বলছিলেন যে মূল্যস্ফীতির একটি খুব গুরুত্বপূর্ণ একটা সংকট বা একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, এবং এর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির যে একটা বড় চ্যালেঞ্জ, অর্থাৎ আমাদের রিজার্ভের যে বর্তমান অবস্থা এবং ডলারের বিপরীতে টাকার যে মূল্যমান। তো এই দুটোকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হিসেবে চিন্তা করছি, এবং এর পাশাপাশি আমাদের স্বাভাবিকভাবে আমাদের দারিদ্র্য বিমোচনের বিষয়টি রয়েছে, কর্মসংস্থান তৈরির বিষয়টি রয়েছে, এবং অন্যান্য বাকি বিষয়গুলো তো রয়েছেই, প্রাতিষ্ঠানিক একটা সক্ষমতা বা এই বিষয়গুলো। তো সেগুলোর দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, এই বছরের বাজেটে অন্তত এই দুটো বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। এবং এই দুটো বিষয়কে যদি আমরা গুরুত্ব দিতে চাই, কোন দুটো বিষয় সেটি? একটি হচ্ছে আমরা যেটা বললাম যে মূল্যস্ফীতি, এবং আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে রিজার্ভ এবং ডলারের বিপরীতে টাকার মূল্যমান। এই দুটোকে আমি একসাথে ধরছি। তো এখন এই দ্বিমুখে যদি আমাদের এখন এই চ্যালেঞ্জের অবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পর্কে মজিদ সাহেব একটু পরে নিশ্চয়ই বলবেন, যে এখানে হচ্ছে আমাদের কিন্তু আমাদের যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বছরের পর বছর ধরে কিন্তু উচ্চাভিলাষের তো লক্ষ্যমাত্রা দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু যখন আমরা দেখছি আমাদের আয় করার সক্ষমতা বাড়েনি, কিন্তু স্বাভাবিকভাবে ব্যয় তো করতেই হবে, গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ব্যয় করতে হবে। সেখানে কৃচ্ছ্রতা সাধনের কথা হয়তো বলা হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে কৃচ্ছ্রতা সাধন কিছু কিছু ক্ষেত্রে হয়তো হলেও অনেক জায়গাতে কৃচ্ছ্রতা সাধনের এখনো কিন্তু সুযোগ রয়েছে, যেটি হয়নি। এবং যেটি দেখা যাচ্ছে কৃচ্ছ্রতা সাধন কিভাবে করা সম্ভব, মানে কৃচ্ছ্রতা সাধন খেলে আমরা মোটা দাগে বলছি, মানে কিভাবে এটাকে আমরা কৃচ্ছ্রতা সাধন করতে পারি? দেখুন, কৃচ্ছ্রতা সাধনের একটা বিষয় হচ্ছে যে আমরা যদি একেবারে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দগুলো দেখি, সেখানে আমরা দেখার বিষয় আছে যে কোন কোন বিষয় আমাদের অগ্রাধিকার তৈরি করতে হবে। মানে আমার কাছে যদি এখন 1 টাকা থাকে, তাহলে সেই 1 টাকাকে আমি শিক্ষায় দেব, নাকি 1 টাকা আমি সড়ক পরিবহনের ক্ষেত্রে ব্যয় করব? দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এখন যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু আমাদের অগ্রাধিকারটা তৈরি করতে হবে। এবং ওই অগ্রাধিকার তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটাতে কিন্তু ছাড় দেওয়া যাবে না। কিন্তু আমাদের কৃচ্ছ্রতা সাধনের বিষয়টা আসবে। কৃচ্ছ্রতা প্রশ্নটার মধ্যে মানে আমি যদি অর্থনীতিবিদ নয়, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নিজের কিছু জ্ঞান অর্জন করেছি। আমরা কৃচ্ছ্রতা সাধনে যদি এভাবে চিন্তা করতে পারি কিনা, আমাদের যে মেগা প্রজেক্টগুলো হয়েছে, আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে, সেখানে যেটি ব্যয় হবার কথা, সে ব্যয়ের চেয়ে বেশি ব্যয় হয়ে গিয়েছে, অপচয় হয়েছে। তো এগুলি কি কৃচ্ছ্রতা সাধনের মধ্যে? অবশ্যই এগুলো একটা বিষয়। আর এর পাশাপাশি আমাদের যেটা দেখতে হবে সেটি হচ্ছে যে মন্ত্রণালয় ভিত্তিক অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো আসলে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে এই প্রকল্পগুলোতে আমাদের যেহেতু আমাদের একটা সংকট আছে বা আমাদের সীমাবদ্ধতা আছে, সুতরাং এই প্রকল্পগুলোতে ব্যয়ের দরকার ছিল নাকি অন্য গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, অর্থাৎ অগ্রাধিকারের জায়গাটা। আরেকটি বিষয় যেটা আমাদের চিন্তা করার ব্যাপার আছে, যে আমাদের
অর্থর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা প্রতি বছর কিন্তু আমরা একই কথা বলি যে বাস্তবায়নের হার, এবং এই বাস্তবায়নের হারটা যখন দেখা যাচ্ছে যে আমরা শ্লথগতি দেখতে পাচ্ছি, এর ফলাফল স্বরূপ কি হচ্ছে, এর ফলাফল স্বরূপ কিন্তু প্রজেক্টের কস্ট বেড়ে যাচ্ছে, ওখানেও কিন্তু কৃচ্ছ্রতা সাধন করা যেতে পারে। সুতরাং মন্ত্রণালয় ভিত্তিক প্রকল্প ভিত্তিক কৃচ্ছ্রতা সাধন করা যেতে পারে। প্রকল্পের গুণগত মানের ক্ষেত্রে যদি আমরা এক ধরনের ইমপ্রুভমেন্ট আনতে পারি, সেখানে কৃচ্ছ্রতা সাধন করা যেতে পারে। বড় বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের আরেকটু যাচাই বাছাই করে আরেকটু সতর্কতা রাখা দরকার। তার কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের সংকটের যে বিষয়টা বা আমাদের এক ধরনের শঙ্কার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু খরচ করবার জন্য আমাদের হাতে টাকাটা কম। সেখানে আমরা যতই বলি না কেন, আমরা কিন্তু এত বছরে কিন্তু খুব বড় সুফল পাইনি, যদিও অবশ্যই প্রতি বছরই আমাদেরকে নতুন এবার আইএমএফ এর কারণে এবং গত বছর আইএমএফ এর কারণে বেশ কিছু সংস্কারের প্রস্তাবনা এসেছে। আমি মনে করি যে সংস্কারের ক্ষেত্রে দু একটা বিষয় ছাড়া অন্যান্য সংস্কারের বিষয় কিন্তু আমরা সবাই কথা বলেছি, অর্থনীতিবিদরা অনেকেই কথা বলা হয়েছে। সুতরাং সেটা আসে কিনা সেটা একটা দেখা। নিশ্চয়ই আপা একটু খুব সারলরৈখিকভাবে কথা বলবার চেষ্টা করলাম। আমি জানি না আপনার কাছে কি উত্তর পেতে পারি। আমরা বাজারের চ্যালেঞ্জ নিয়ে যেটা কথা বলছি, আমরা যেটা ডলার হঠাৎ করে 117 টাকা হয়ে গেল এবং আমাদের আমদানি নির্ভর দেশ, আমদানির খরচ বেড়ে গেল, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল। রিজার্ভ নিয়ে কিন্তু আমি জানি না এটা কি অতিরঞ্জিত রিজার্ভ আমরা বলি কি না, যেটা অনেক সময় অনেকে বলে থাকেন, কি পরিমাণে রিজার্ভ রয়েছে, কত মাসের ক্রয় করতে পারবো। এবং এরপরে সবচেয়ে বড় কথা যেটা আপা বলবার চেষ্টা করলো, যে রাজস্ব আহরণের যে ব্যাপারটি বলা হয়, আমরা একটা উচ্চবিলাসী রাজস্ব আহরণের পরিকল্পনা করে আসলে দিন শেষে সে রাজস্ব আহরণ করা সম্ভব হয় কিনা, আর যিনি কর দেন তার উপরেই করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু করের আওতাকে আমরা বড় করতে পারি না। শেষে আবার একটা কথা বলে শেষ করি, যদি কোনো সৎ ব্যবসায়ী কর দিতে চায়ও, তার কর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। অনেকগুলো প্রসঙ্গ একসাথে বলে দিলাম আপনি। হ্যাঁ, অনেকগুলো প্রসঙ্গ এসেছে এবং এগুলো এক এক করে বিদিশা অত্যন্ত সুন্দরভাবেই প্রস্তাবনাগুলো করেছেন, শুরু করেছেন। কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমি এই মুহূর্তে কি অবস্থায় আছি, সেই অবস্থায় কেন আসছি, কজ আর ইফেক্টের দিকে আমি একটু নজর দিতে চাচ্ছি। কজ আর ইফেক্ট, আমি ইফেক্ট নিয়ে এখন খুব চিন্তিত, উদ্বিগ্ন, কোথায় যাব, কি করবো এই ভাবছি। কজটা আমার যদি আমি অ্যানালাইসিস না করি, না দেখি, তাহলে কিন্তু আমি সামনের সমাধানের পথ সহজে পাবো না। সেজন্য প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আমাকে সুশাসনের ব্যাপারে স্থিরপ্রাজ্ঞ, দৃঢ়চিত্ত হতে হবে। কারণ আমরা এই পর্যায়ে এই জায়গায় যে এসেছি, এগুলোর অধিকাংশই যদিও মনে করা হয় যে এটা বোধহয় বৈশ্বিক এর থেকে আসছে, হ্যাঁ বৈশ্বিকের একটা আছে, কিন্তু কিছু কিছু আমাদের নিজেদের ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে এমন কিছু জায়গায় মানে সুর, লয়, তাল কেটে গিয়েছে, সেটাকে সোজা করতে যাওয়াটা। যেমন আমার এখন এই মুহূর্তে সুদ আর আসলের কিস্তি আমার বাজেটের একটা সীমভাগ চলে যাবে। তাহলে এই সুদ আর কিস্তিটার কেন আমি ওই পর্যন্ত হারলাম? আমার যদি সক্ষমতা না থাকতো, অর্থাৎ আমি রেভিনিউ টার্গেট দিচ্ছি, সেটা হবে না আমি জানি, কিন্তু আমি ব্যয় করে যাচ্ছি, তার মানে আমি প্রচুর সুদ বা ওই কঠিন শর্তের ঋণ নিয়েই আমি উন্নয়ন দেখাচ্ছি। এই দেখানোটা যদি সামঞ্জস্যপূর্ণ হতো, যে না ঠিক আছে আমি সকলকে একসাথে নিয়ে ভালোভাবে এটা করছি, তাহলে সকলের এখানে একটা আস্থার পরিবেশটা, আস্থাটা বিষয়। দ্বিতীয় প্রশ্নটাই হবে সুশাসনের সাথে মেন হচ্ছে আস্থা ফিরিয়ে আনাটা। কারণ আস্থা ফিরিয়ে আনাটার ব্যাপারটা না হলে আপনি জাতীয় ঐক্য, এটা এই ধরনের সংকট মোকাবেলায় কিন্তু জাতীয় ঐক্যবোধের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনি কি বলে অন্তর্ভুক্তি বনাম বিচ্যুতি যদি করেন, অন্তর্ভুক্তি যাকে আপনার টেনে নেওয়ার কথা তাকে আপনি বিচ্যুত করে দিচ্ছেন বা হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে কি দুজন আর একসাথে বসছেন না। আমি পরিষ্কার বলতে পারি, যদি সমগ্র জনগণ গুরুত্বপূর্ণ পয়েন্টে মানে যার বিভিন্ন পক্ষ যদি একসাথে যদি বলে যে আমরা এটা মিটাবো, এটা করব, আপনি দেখবেন মানে 50% আপনার এটা হয়ে গেছে। কিন্তু আমরা সবসময় ওই একে অন্যের উপরে দোষারোপ করছি এবং একটা বিভক্তির ব্যাপারেই আমরা রয়ে গেছি। বিভক্তি, এই বিভক্তির কারণেই কিন্তু পাকিস্তানের 24 বছরের সংসার টেকেনি। হ্যাঁ, এই বিভক্তির কারণে এ ওর দোষ দিয়েছে। এখানে বেশি প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ চিন্তার, রাজনৈতিক ঐক্য, ওই সকল ব্যাপারে ঐকমত্যের ওজস্বিতা আর মতনৈক্যের মানে কি বলে মতনৈক্যের
যে মাসুল, মত ঐক্যের মাসুল দিতে হচ্ছে। যদিও আমার মত ঐক্যের ওজস্বিতা আমার অর্জনের দরকার ছিল সকল ব্যাপারে। আপনি যে কথাটা বলছিল কৃচ্ছ্রতা সাধনের কথাটা যেটা আপনি বলছেন, এটা কৃচ্ছ্রতা সাধন মানে শুধু 5 টাকার জায়গায় 3 টাকা খরচ করতে পারলেই কৃচ্ছ্রতা সাধন হচ্ছে তা না। কৃচ্ছ্রতা সাধন চিন্তা চেতনায় ভাবনায় সকল ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের প্রয়োজন। আমি দেখছি যে আমি এই জিনিস করতে যেই আমি হিমশিম খাচ্ছি, তখন আবার আমি আরেকজনে বলছি আমার আরেকটা দেন, হ্যাঁ আরেকটা দেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনি এই যে এইটাই হিমশিম খেয়েছেন, যে এইটা আপনার কাছে বিবেচ্য আসেনি, আপনি আরেকটা নতুন একটা চাচ্ছেন। হ্যাঁ, তারপরে আমরা কয়েকদিন আগে পেপারে দেখলাম এমন বেশ কয়েকটা প্রকল্পের শুধু ফিজিবিলিটি স্টাডি করতেই কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। তো তাহলে প্রথমেই ভাবা দরকার ছিল যে আমি আদৌ এই প্রকল্পর টাকা জোগাড় করতে পারবো কিনা, নিতে পারবো কিনা। যদি আমার সক্ষমতা আছে থাকে তাহলে না আমি ওখানে ফিজিবিলিটি স্টাডি মানে সম্ভাব্য পরীক্ষায় সম্ভাব্যতা যাচাই করব। আমার সম্ভাব্যতা যাচাই করলাম, কিন্তু দেখা গেল যে আমি সেটা নিতে পারলাম না বা করতে পারলাম না, তাহলে আমার ওই টাকাটা গচ্চা গেল। আমি এমনভাবে একটা প্রকল্প নিলাম, আমি যদি পুরোটা শেষ না করি তাহলে আমার ওই হাফ ডান দিয়ে আমার কাজ হবে না। আমি একটা সার্কেল, ধরেন সারা ঢাকা শহরে আমি একটা সার্কেল রুট তৈরি করব। তা আমি কিছু দূর করতে পারলাম, বাকিটা পারলাম না, তো তাহলে তো আমার এটা তো আমার যুক্ত হলো না, আমার কাজ ক্ষত তৈরি করলো, বড় আরো উল্টা ক্ষত তৈরি করলে আমার ক্ষতিটা হয়ে গেল। তো সেই জন্যেই চিন্তা ভাবনাটা, এবং সেই চিন্তা ভাবনাতে আস্থার কথাটা আনতেছি, সকলের আস্থা আনতে হবে যে আমি এই জন্যই করছি, আমি এটা এই জন্যই। কিন্তু স্যার আপনি যে আস্থার কথা বলছেন, বরঞ্চ মানে আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি, আমরা স্বল্প পুঁজির মানুষ, স্বল্প মধ্য আয়ের মানুষ, আমরা যেটা দেখতে যে আস্থার কথা বললে যে ব্যাংকে একীভূতকরণ করা হচ্ছে এবং মানুষের মধ্যে ব্যাংকিং খাতের প্রতি, অর্থনৈতিক খাতের প্রতি একটা আস্থাশীলতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলে নেবার প্রবণতা তৈরি হচ্ছে। অনেকে বলা হচ্ছে যে ব্যাংকে টাকা না রেখে হয়তো বা ঘরে বা কোথাও গচ্ছিত রাখছে, এবং যেহেতু ব্যাংকে নিরাপদ মনে করছে না, সে কারণে পাচারও বেড়ে যাচ্ছে কিনা, বিদেশে রাখছে কিনা সেটাও বাড়ছে। তাহলে সে আস্থাটা কিভাবে তৈরি করবে এই সংকট মোকাবেলা না? না, এই সংকট মোকাবেলার জন্য আস্থা তৈরির ব্যাপারটা ওখানেই। কারণ যত ক্ষরণ তৈরি হয় সেটা কিন্তু আস্থাহীনতার থেকেই হয়। মানুষ যখন মনে করে, মানুষ কিন্তু বিশ্বাসের বিশ্বে বাস করে। ব্যাংকে মানুষ টাকা রাখে কিন্তু বিশ্বাস করে রাখে, এইভাবে রাখে যে আমি টাকাটা দিচ্ছি কারণ আমার কাছে থাকলে ওটা নিরাপদ থাকবে না বা ইত্যাদি, এবং আমাকে একটা ন্যায্য, আমাকে একটা মুনাফা আমি পাবো, কারণ মুনাফা না দিলে আমার ওই টাকার তো ভ্যালু কমে যাবে। সেই জন্যই মুনাফা। আমরা অনেক সময় মনে করি মুনাফা মানে টাকা বোধহয় বাড়তেছে, তা না। আমি যদি আমাকে মুনাফা না দেওয়া হয় তাহলে আমার কিন্তু ওই ইনফ্লেশনের ওই রেতে ওই টাকা বসে যাবে। তা সুতরাং আমাকে আমার ন্যায্য মুনাফাটা দেবো, কস্ট অফ মানি যেটা, হ্যাঁ কস্ট অফ মানি, সেটা দেবো, পাবো। তার চাইতে আমার বড় উদ্দেশ্য হচ্ছে এই টাকা আমি একা একা তো একটা ইন্ডাস্ট্রি করতে পারি না, সম্ভব না। আমাদের সকলের টাকা একসাথে করে এমন ইন্ডাস্ট্রি করাতে উনি ওই টাকাটা বিনিয়োগ করবেন, করলে ওই ইন্ডাস্ট্রি আমার খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমার কর্মসৃজন, আমার সব কিছু হবে। অর্থাৎ আমার টাকাই একটা প্রক্রিয়ার মাধ্যমে আমার কাছে ফিরে আসবে বা আমি পাবো। এখন যদি আমি দেখি যে টাকাটা দিলাম, দেওয়ার পর আর আমি জানি না ওই টাকা কোথায় গেছে। পিকে হালদার কত হাজার কোটি টাকা নিয়ে ইন্ডিয়া চলে গেছে, দেখলাম, জানলাম, শুনলাম, বুঝলাম। হ্যাঁ, কোনো মাসে দেখা গেল যে কি হয়েছে, মানে মোট কথা তথ্যগুলো এমনভাবে উঠতেছে এবং যা নানানভাবে তা প্রমাণিতও হচ্ছে। তখন হয় কি, আমার আর সঞ্চয়ের প্রবণতা আর আমার হাতে থাকে না। আমি তখন আর ওই টাকা ওখানে করে, যার জন্য আপনি একটু ইঙ্গিত করেছেন, এই টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে যাচ্ছে, আমার এখানে রেখে কী হবে। আমি এইটার সাথেই সমান্তরালভাবেই বলি, আমি যদি এখানে ভালো কর্মসৃজন, কর্মপরিবেশ না তৈরি করতে পারি, আমার মেধাবী ছেলেটি বিদেশে পড়তে যেয়ে সে কিন্তু আর ফিরে আসতেছে না। এটাও কিন্তু একটা পাচার, আমার উদ্যোক্তার পাচার। আমার দেশ ভারত, মানে জাপান উদ্যোক্তারাই কিন্তু তৈরি করেছে দেশ। আপনি এখন বাংলাদেশের যারা উচ্চ পর্যায়ে যারা শিল্পপতি, তাদের দেখেন, তারা ছোটবেলায় তাদের এতে শূন্য থেকে নানানভাবে তারা উদ্যোক্তা নিয়ে এখানে গড়ে তুলেছেন। এখন তিনি বলছেন, অনেকেই আমাকে প্রায় বলেন যে ভাই আমি খুব দুশ্চিন্তায়। কেন? বলে আমার ছেলেমেয়েরা আমার এই কাজ নিতে চাচ্ছে না, দেশে আসতে চাচ্ছে না। না, তোমার ওই ব্যবসা তুমি করো। তার মানে আমার এখানে লসটা হচ্ছে ওইটাই, যে আমার উদ্যোক্তাও পাচার হয়ে যাচ্ছে, আমার এনার্জি পাচার হয়ে যাচ্ছে, সব পাচার হয়ে যাওয়াতেই একটা
একটা একটা এমন একটা আস্থাহীন পরিবেশ হচ্ছে। সুতরাং প্রথম কাজ হবে সুশাসন ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণভাবে, এবং এখানে যত প্রকার মানে এই সমস্যাগুলো অধিকাংশ সমস্যাই রাজনৈতিকভাবে সৃষ্ট। সুতরাং রাজনৈতিক দৃঢ়তা লাগবে, রাজনৈতিক সদিচ্ছা লাগবে, সদিচ্ছা লাগবে, নইলে এটা হবে না। এটা এই নর্মাল ওয়েতে আপনি এটা করতে পারবেন না। আপনি বাংলাদেশ ব্যাংক, এই ব্যাংকিং খাতের যে দুর্গতি হয়েছে ওটাকে ওই নর্মাল ওয়েতে বাংলাদেশ ব্যাংক বা কখন কি করে এটারে ফেরানো যাবে না। ওখানে আপনাকে আর একটা খুব কড়া ধরনের একটা এমন একটা পদক্ষেপ নিতে হবে যেন যেন জিজ্ঞেস করতে পারে ভাই টাকাটা নিয়ে তুমি কি করেছো, টাকা কোথায় গেল। এইটা যদি বিড়ালের মাংস হয় তাহলে বিড়াল কই, হ্যাঁ আমাকে দেখান যে আপনি টাকা কি করেছেন। এইভাবে জনে জনে যদি না ধরা হয় বা না দেখা হয় তাহলে তো ও তো দেবে না। আমি রেভিনিউ আর্নিং এর দিকেই আসি, ওই কথার সাথে সূত্র ধরেই বলি আস্থার ব্যাপারটা কেন হচ্ছে না। আমরা বলছি যে জনগণ করে উদ্বুদ্ধ করা যাচ্ছে না, আসতেছে না, বলতেছি কথাটা, কিন্তু সাথে সাথে আমি কি কর দেওয়ার মতন এনাবলিং পরিবেশ কি তৈরি করছি না। আমি দেখছি একজন লোক কর দেয় না, বিদেশে নিয়ে গেছে, তারে দুদিন পর পর বলছি তুমি টাকা নিয়ে আসো, তোমারে আমি 15% বা 10% হারে, যেন মনে হয় যেন একটা মানে দান খয়রাতের ব্যাপার আর কি। যেখানে আমার জেনারেল লোক, সাধারণ লোক যারা ইয়ে করছে সে 25% 30% কর দেবে এবং আমার সকল প্রশ্ন সফল হয়নি, 7% দিয়ে করার কথা বলা হয়েছে। ওই পয়েন্টে আসছি। আমারে কত প্রশ্ন করছে, যেহেতু আমি একজন রেগুলার করদাতা, আমারে প্রশ্ন করছে, কিন্তু ও লোকের কিছু জিজ্ঞেস করা হবে না, বলা হচ্ছে আবার তোমার কোনো প্রশ্ন করা হবে না। তো তার মানে আই এম এনকারেজিং দি ডাকাতি, যে তোমার প্রশ্ন করা হবে না। এইটার মেসেজটা আমার পয়েন্ট হচ্ছে ওই যেটা আপনি বলছিলেন 7% বা এটা দিয়েও কিন্তু মানুষ কিন্তু টাকা ফেরত দেয়নি বা আনেনি। কিন্তু আমি যেটা করেছি যে আমি আমার মূল্যবোধকে হত্যা করেছি। মূল্যবোধ হত্যা করেছি এই অর্থে যে এইটার থেকেই সাধারণ করদাতার প্রথম যে রেগুলার দিচ্ছে সে নিরুৎসাহিত বোধ করতেছে, ইনসাল্টও বোধ করতেছে যে আমি কি বোকা, আগে ছিলাম বোকা, এখন হইলাম বুদ্ধিমান টাইপের একটা কথা আছে না, আমি কি বোকা, আমি ওই করের অফিসারের এই এত গালাগালি শুনে, এত কথা শুনে, আর আমারই শুধু এসে ধরে আর এ করে, আর ওরে কিছু বলে না, তা তাহলে আমি না কেন ইয়ে করি, আমিও আস্তে আস্তে দেওয়ার সাথে এই একটা যারা এক্সিস্টিং তাদের বেলায়। আর নতুনেরা তো পরিষ্কার বলবে যে বাবারে আমি যদি ওই করের ভিতরে যদি ঢুকি তাহলে তো আমি তো বেরোতে পারবো না। তা ওতে আমার ওর মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, আমি সেইভাবে যাই। এই জন্যই কিন্তু আপনার দেশে কর দেওয়ার পরিবেশ আপনার সৃষ্টি হচ্ছে না। সুতরাং আপনি কি ইনস্ট্যান্স সামনে তৈরি করছেন সেটাকে দিকে আপনার তাকাতে হবে। আর্থিক খাতের দিকে যদি তাকাই তাহলে আমাদের ব্যাংকের যে ঋণ খেলাপির যে বিষয়টি সেটি কিন্তু এখন একেবারে অহরহ মনে হচ্ছে যে প্রতি বিত্তবানদের ঘরে ঘরেই কিন্তু দেখা যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে 80% বিত্তবানরাই যারা ট্যাক্স দেওয়ার উপযুক্ত তারা ট্যাক্স দিচ্ছে না। এই যে আস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? প্রথমে আমি কথাটা এভাবে বলি যে আজকে আমরা বেসিক ব্যাংক বা এই ধরনের যে ব্যাংকগুলো যখন মার্চ করা হচ্ছে, এই ব্যাংকগুলো তো আজকে পর্যায়ে একদিনে আসেনি। হ্যাঁ, অনেক দিন ধরে কিন্তু মানে একটা রোগের এখন সে তার মানে একটা খুব খারাপ অবস্থায়, তো রোগের কিন্তু উপসর্গ অনেক দিন ধরেই দেখা গেছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সেইগুলোকে খুব অল্প উপসর্গে তাদেরকে কেন চিকিৎসাটা দেওয়া হলো না, দেওয়া দরকার ছিল, সেটা একটা ভুল হয়েছে আমাদের। দ্বিতীয় যে বিষয়টা, অর্থাৎ আমরা কিন্তু প্রতি স্টেপে স্টেপেই দেখছি কিন্তু যখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে যখন চলে গেল, যাওয়ার আগেই কিন্তু এটার ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল। দ্বিতীয় বিষয় যেটা আপনি একটু আগে বললেন যে আমরা যদি একটা সমস্যাপূর্ণ ব্যাংকের সাথে, ব্যাংকে যদি একটা ভালো ব্যাংকের সাথে আমরা একসাথে দিয়ে দিই, তাহলে একটা সংকট যেটা সেটা হচ্ছে ভালো ব্যাংকগুলোর তাদের যে পারফরম্যান্স সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা একটা যেমন বিষয়। তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে ভালো ব্যাংকগুলোর মধ্যে মানে ভালো পারফরমেন্স করার সদিচ্ছাটাও কিন্তু তাদের চলে যাবে, এবং যে ব্যাংকগুলো ভালো পারফরমেন্স করতে পারছে না তারাও কিন্তু ভালো করবার ব্যাপারে উদ্যোগী তারা হবে না, কারণ তারা জানে কোনো না কোনোভাবে তাদেরকে সেফগার্ড করা হবে। হ্যাঁ, এখন এই সেফগার্ডটা করার বিষয়ে সরকার যদি দায়টা পূরণে, সরকার কেন অন্য
একটা সমস্যাপূর্ণ ব্যাংকের একজন যার বিভিন্ন সমস্যা যাদের রয়েছে তাদের সমস্যাগুলো সরকার কেন নেবে? হ্যাঁ, সরকারের বরঞ্চ সরকারের এখানে যদি একটা প্রপার একটা পানিশমেন্টের বিষয়টা থাকা সেটা জরুরি ছিল, সেটা আমাদের নাই। অর্থাৎ পানিশমেন্ট করা যে তোমার পারফরমেন্স ভালো হয়নি, তোমার কাজ ভালো হয়নি, তো তোমাকে শাস্তি দেওয়া হবে, আবার তোমার কাজ ভালো হচ্ছে সুতরাং তোমাকে একটা, মানে যেটা আমরা অর্থনীতিতে বলি ক্যারট অ্যান্ড স্টিক প্রিন্সিপাল। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের গ্রাহকদের ক্ষেত্রে, যেটা গ্রাহকদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এটা খুব একটা সুস্পষ্ট নয়। গ্রাহকরা আসলে তাদের, যদি একজন গ্রাহক বেসিক ব্যাংক কিংবা ফার্মার্স ব্যাংক আগে যেটা ছিল এই ধরনের ব্যাংকে যদি তার একটা বড়, তার অনেক সঞ্চয় যদি তার থাকে, সেই টাকাটা আসলে সে আদৌ পাবে কিনা সেখানে কিন্তু খুব সুস্পষ্ট কিন্তু জিনিসটা ঠিক বোঝা যাচ্ছে না। আর পেলেও যে কথাটা, সে টাকাটা তো সরকারের কোষাগার থেকে যাবে। তো এখন কথা হচ্ছে যে সরকারের উপরে চাপ পড়বে, যেখানে আমরা অলরেডি আমরা বলছি যে সরকারের উপরে অনেক চাপ আছে রাজস্ব আহরণের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন কনস্ট্রেইন যেটা আছে সেটাতে। সুতরাং সার্বিকভাবে ব্যাংকিং খাতটা হচ্ছে একটা, বলা যেতে পারে যে সারা অর্থনীতিতে একটা রক্ত সঞ্চালনের মতো কাজ করে। সেই রক্ত সঞ্চালন প্রক্রিয়ার যদি সুস্পষ্ট না হয়, সুসংহত না হয় এবং সঠিক না হয়, তাহলে এবং এক জায়গাতে যদি সমস্যা হয়, এবং আমি মূলত যে সমস্যাটা বলতে যাচ্ছি, সে কথাটা বলছি সেটা হচ্ছে সমস্যা বাড়ার আগে সমস্যার শুরুতেই সমাধানটা করা দরকার। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সমস্যাগুলোকে জিইয়ে রাখি, এবং যখন আমরা সমস্যাগুলোকে জিইয়ে রেখে একটা পর্যায়ে, যেমন আমাদের ডলার এবং টাকার বিপরীতে টাকার মূল্যবান আমরা 87-90 এটা কিন্তু বহু বছর দেখেছি। এরপরে হঠাৎ যে জামটা, তার মানে এটা কৃত্রিমভাবে এটা আটকে রাখা হয়েছিল। এটাকে যদি আস্তে আস্তে যদি এটাকে একটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হতো, তখন কিন্তু আজকের মতো হঠাৎ করে এই চাপটা কিন্তু আসতো না। সুতরাং যখন সমস্যাটা শুরু হয় তখনই কিন্তু সমাধানটা করার দরকার আছে। এটাই আমার মনে হয় আমাদের সব। আমরা প্রায় সময় দেখা যায় ক্যান্সার হয়েছে কিন্তু প্যারাসিটামল দিয়ে জ্বর আটকে রাখছি, কিন্তু ক্যান্সারটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, সেই অবস্থা কিন্তু আমাদের চলছে। স্যার, যেটি আসলে নানা আলোচনা, আমরা তো অত বিজ্ঞজন নয়, কিন্তু তারপরে বলি যে বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত করবার ক্ষেত্রে তাদের নিজস্ব সক্ষমতা আছে কিনা, নাকি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়? আজকে যে ব্যাংকগুলোর কথা বললেন, ব্যাংকগুলো কি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে কিনা? আজকে যে আমাদের যে ব্যাংকগুলোকে রাতারাতি বিভিন্ন যে টাকাগুলি ফ্লাইট হয়ে গেল, সেটার কোনো রকম কোনো বিচার আছে কিনা? যেটি আপা বললেন যে ব্যাংকটি খারাপ হয়ে গেল, সে ব্যাংকটি খারাপ হওয়ার জন্য দায় ব্যক্তিদেরকে, তাদেরকে কি আমরা চিহ্নিত করতে পেরেছি? আমরা বারবার কিন্তু বলছি যে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা হোক। ওয়াই নট, জাতীয় সংসদ হোক, গণমাধ্যম হোক, এটা দিয়ে দিলেও তো ঋণ খেলাপিদের সেখানে তালিকা প্রকাশ করতে হবে। শেষে একটা কথা বলি, আপনি দেশে বিদেশে বহু জায়গায় গিয়েছেন, পড়াশোনা বাইরেও করেছেন, দেশেও করেছেন। আমরা কিন্তু বিদেশে দেখেছি সেটি হচ্ছে যে একজন যিনি ঋণ খেলাপি, তাকে কিন্তু সামাজিকভাবে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গেলেও কিন্তু সে নিতে পারে না, বাড়ি ভাড়া নিতে পারে না। তো আমরা তাকে সামাজিক সুরক্ষা দিচ্ছি, আবার তাকে দুর্নীতি করতে দিচ্ছি। বিশ্লেষণ করবেন। জি, অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে সমস্যার লুকিয়ে রাখা বা প্রশ্রয় দেওয়াটাই হচ্ছে একটা সমস্যা। আমি সমস্যাকে চিহ্নিত করছি না, করে তার একটা সমাধানের, তার প্রতিকারের, প্রতিবিধানের ব্যবস্থা না করছি, যে বরং তাকে যে লুকিয়ে রাখতেছি, প্রশ্রয় দিচ্ছি, এটাই একটা সমস্যা হয়ে যাচ্ছে। তা সেই জন্যেই মেন সমস্যা হচ্ছে যে ওই যে আমরা আগে যেটা বলছিলাম রাজনৈতিক সদিচ্ছা বা ইত্যাদি, বিষয়টা হচ্ছে এইরকম যে এই যে আমাদের কর, শুল্ক, কর ইত্যাদি, বা এনবিআর হয়তো বিরাট একটা চাপ সৃষ্টি করছে যারা এক্সিস্টিং দেয়, এগুলো সবই তো পাশ করে মাননীয় সংসদ। সংসদের বাইরে কিন্তু এগুলো হয় না। এখন সংসদের কাছে এনবিআর তো তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে তো প্রস্তাব তুলবে। এখন সংসদ যদি সেটা না পড়ে সেটা পাশ করে দেন, তা দিল্লি তো বাস্তবায়নের সময় তো এটা সমস্যা বাধে। আপনি 2012 সালে ভ্যাট আইন পাশ করলেন, কিন্তু আপনি প্রবর্তন করতে পারলেন না। আপনি সড়ক নিরাপত্তা কি আইন একটা তৈরি করলেন, এখনো পর্যন্ত তার কোনো মানে সুবিচার, মানে কি বলে, যথাযথ বাস্তবায়নে আপনি যেতে পারলেন না। এদিকেই তো আমার মানে অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে বা হয়ে যাচ্ছে, কারণ কারো সার্টিফিকেট, লাইসেন্স কিচ্ছু ঠিক নাই, এবং হচ্ছে এমনকি সর্বশেষ একটা করেছে, বলেছে যে যেহেতু খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, তবে স্পিড কমাই দাও, স্পিড কমাই দিলে মনে হয় অ্যাক্সিডেন্ট কমে যাবে। কিন্তু আমি যে তেল খরচ করে 80 কিলোমিটার স্পিডে যেতে পারতাম, 80 কিলোমিটার যেতে পারতাম, সেইটা আমাকে বেঁধে দেওয়া হলো 40। আমি একই তেল খরচ করলাম, কিন্তু আমি 40-এর বেশি যেতে পারলাম না।
অর্থাৎ 80 কিলোমিটার যেতে আমার 2 ঘন্টা সময় লাগলো। আমি বেশি তেল খরচ কেন করব? হ্যাঁ, তাহলে আমার তেল খরচও হচ্ছে, আমার সময় বাঁচতেছে না। অর্থাৎ প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যেই যে একটা মানে অন্তর্নিহিত একটা সমস্যা রয়ে গেছে, সেইটার দিকে তাকাচ্ছি না। আমি খুব অতি দামি কি বলে ট্রাফিক সিগন্যাল ডিজিটাল কত কিছু করলাম, ওটাও চলতেছে, আবার ম্যানুয়াল ওটা কেউ করছে না, আবার এদিকে ম্যানুয়াল করলাম। তাহলে আমার এই দুটোর ভিতরে তো হওয়া দরকার ছিল যে আমি ওই যে আপনি কৃচ্ছ্রতা সাধনের যে কথাটা বলছেন, কৃচ্ছ্রতা সাধনটা এইসব জায়গায় আপনার চিন্তা চেতনায়ও আপনার কৃচ্ছ্রতা সাধন আসতে হবে। সেই জন্যই ওই যে কথাটা ওই জন্যই আসুক যে ব্যাংকগুলোর পরিষ্কার করে বড় বড় স্ক্যান্ডাল এবং এগুলোর সব পরিষ্কার করে সবাই জানে। কিন্তু এই যে এখন যে করা হচ্ছে, আপনি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কথা বলছেন, সেখানে আসছি, সেই যে এখন করা হচ্ছে, এটা তো মনে হচ্ছে ওই যে সমস্যাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, সমস্যাকে আপনি লুকিয়ে রাখতেছেন, লুকিয়ে রেখে আপনি সমাধানের চেষ্টা করতেছেন। কারণ তাকে কিছু বলা হচ্ছে না। বিশেষ বিশেষ ব্যক্তিদের নাম আর নাই বা বললাম, তাদের সবাই চেনে, সবাই জানে, তাদের বিচার শেষ হয় না, তাদের নামে চার্জশিটও পর্যন্ত কমপ্লিট হয় না। হ্যাঁ, তারপরে অথচ তাদেরকে উদ্ধার করার নামে এই যে করা হচ্ছে, এটা আর কিছু না, দৃষ্টি ফিরানো। যখন সবাই বলতেছে যে ব্যাংক খাতে ঠিক করেন, তখন একটা কর্মসূচি সামনে দিয়ে দিলাম যে আমি দুর্বলের সাথে সবলের করছি। আমি ভালো করে জানি যে এটা হবে না, এটা কাজ করবে না, কারণ বেশ কিছু বোর্ড বলিয়েছে যে না আমরা ওইটা যাব না, তার পুরো বোর্ডই বাতিল করে দিলাম। মানে আমি কি মেসেজ দিচ্ছি যে সে কেন এটা গেল না ইত্যাদি, অর্থাৎ এটা যাবে না এবং এটা হয় না আর কি। তো সেই জন্যেই কথা হচ্ছে সদিচ্ছার ব্যাপারটা স্পষ্ট হতে হবে। সেই জন্যেই সংসদকে কার্যকর ভূমিকায় আসতে হবে, কারণ সংসদই সমগ্র জনগণ তাদেরকে ওখানে পাঠিয়েছে ওদের কাজ দেখার জন্য। সংসদ দেখবে, সেই সংসদের কাছে যদি আপনি অর্থ আইনের মাধ্যমে কানে নিয়ে গেলেন যে আমি এই ট্যাক্স বসাবো, ওই শুল্ক বসাবো, আপনি ওইটা পড়লেন না, জানলেন না, বুঝলেন না, আপনি ওইটা পাশ করে দিলেন, দিয়েই পরে বললেন আরে তো এটা কি হলো, আরে কি হলো, এটা তো করার দরকার নেই। ইউ হ্যাভ অ্যান্ড হ্যাড দ্য পাওয়ার টু মেক এ ভেরি মানে জনগণের সুবিধার সংসদটা কার্যকর এবং সংসদ সদস্যদেরকে এই বিষয়ে আরো বেশি নিজেরা জেনে বুঝে তারা এটাই রাজনৈতিক সদিচ্ছার প্রকাল হবে, কারণ দে হ্যাভ দ্য পাওয়ার, দে হ্যাভ দ্য পাওয়ার, রাইট, আইন প্রণেতা তারাই তো হ্যাঁ বা না বলেই ওখানে বসে জবাবদিহি যাবে। প্রত্যেকটা মিনিস্ট্রি তার নিজস্ব যে স্ট্যান্ডিং কমিটি আছে, সে ওখানে বসে সচিবকে ডেকে বলবে তুমি এই বাজেট চাচ্ছ যে, বা এইটা করতে চেয়েছো বা করতে পারলে না কেন। সে তো জবাবদিহি চাওয়ার ক্ষমতাও তার রয়ে গেছে, কিন্তু তিনি জবাবদিহি চাবেন না। যেমন এনবিআর এর ক্ষেত্রেই মনে হতে পারে যে ওই সংসদ সদস্যরা ওনারা নিজেরাই তো করদাতা, হ্যাঁ নিজেরাই তো ব্যবসায়ী মানে করদাতা, তা তিনি হয়তো ওই এনবিআর এর দিকে চোখ তুলে কথা বলছেন না। এইটা তো ঠিক না। ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ বিন ভোটেড অ্যান্ড ইউ হ্যাভ বিন সেন্ট টু দ্য পাওয়ার, যে আপনি এগুলোর ঊর্ধ্বে থাকবেন, ঊর্ধ্বে থাকার দরকার। তা সুতরাং যার যেখানে যে ভূমিকা পালন করার কথা, বাংলাদেশ ব্যাংকের কথাটা দিয়ে শেষ করি। বাংলাদেশ ব্যাংক একটা স্বাধীন এবং একটা সিস্টেমের ভিতরে তার চলার কথা, কিন্তু তার আচরণে, তার ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সে নিজে ইচ্ছা করলেও কিছু করতে পারছে না। সংসদে ব্যাংকিং আইন সংশোধনের প্রস্তাব উঠছে, সব বলে দেওয়া আছে, সব ঠিকঠাক আছে, কয়েকটা কমিটি সবাই পরীক্ষা করে গেছে। লাস্ট মোমেন্টে মাগরিবের আজান দেবে ঠিক সেই সময় একজন উনি বললেন না, ওই পরিচালকদের সময়সীমা 9 বছর থেকে 12 বছর করেন। এটা বললেন। আমি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি, আমি রাজনৈতিক বিষয়ের কথা বলছি। এই যে একজন বললেন, ওখানে তিনি তার পুরো ক্ষমতাটাকে মানে দেখালেন যে আমি 9 থেকে 12 করলাম এবং নিয়েছেন। দে হ্যাভ দ্য পাওয়ার, দে ক্যান ডু ইট। কিন্তু বুঝতে হবে এইটা দিয়ে আমি কি মেসেজ দিচ্ছি সকলের কাছে, আমি কি মেসেজ দিচ্ছি। আমি সিএসআর এর টাকা ব্যাংক যদি নিজেই খরচ করে, তো আমার ওই আইনে আছে সে 10% রিবেট পাবে, 10% পাবে। যদি 35% কর হয় তাহলে সে 25% দিলে হবে, এর কথা। সেই সিএসআর এর টাকা আমি আরেকজনের কাছে দিয়ে আসতেছি যেখানে কোনো কর নাই,
অথবা থাকলেও অল্প করে। সেটা তো সদ্ব্যবহার হচ্ছে না। ওইটাই তো, এবং সেটা দিয়েই আপনি হয়তো অন্য বেনিফিট বা নিচ্ছেন, করছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো আসলে চাঁদাগুলো সিএসআর থেকে দিচ্ছে। হ্যাঁ, যে তার আমি রাষ্ট্রীয় চাঁদা বলবো না, বিভিন্ন ক্ষেত্রে যে চাঁদা দিতে হয় সে চাঁদাগুলো সে দেখা যাচ্ছে সিএসআর এর যেগুলি শিক্ষা দীক্ষায় যাওয়ার কথা সেখানে না দিয়ে ওই চাঁদাগুলি সেখানে সে পরিশোধ করতে তুষ্ট রাখছে। অথচ এখানে দিলে আমি এখানে 25% তার কাছ থেকে ট্যাক্স পেতাম, কর্পোরেট ট্যাক্স, সেটা পেতাম, প্লাস এটা ডিস্ট্রিবিউশনেও তার একটা দায়িত্ববোধ থাকতো। কিন্তু সে যদি তার সমস্ত কম্বলগুলো আর এক জায়গায় দিয়ে আসে, কথার কথা বলছি, হ্যাঁ, তো তাহলে তো এখানে তো তার ওই 3 জায়গায় লস হচ্ছে। একটা হচ্ছে আমার রেভিনিউ ট্যাক্সটা পাওয়া গেল না, 2 হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা হচ্ছে, তৃতীয়ত হচ্ছে যে এটার যে উপকার পাওয়ার কথা সেই উপকার বিষয়টা আমি বলতে চাচ্ছি যে স্বচ্ছতা আসতে হবে। আমরা রিজার্ভ নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখি। আইএমএফ বলে রিজার্ভ একরকম, অর্থনীতিবিদরা বলে রিজার্ভ একরকম, আবার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক বলে রিজার্ভ একরকম হচ্ছে। আসলে এই রিজার্ভের যে বিষয়টি কি অবস্থায় আছে আমাদের এই রিজার্ভের অবস্থানটি? দেখুন, রিজার্ভের বিষয় হিসেবের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তবে এখন কিন্তু আইএমএফ এর নতুন পদ্ধতিতে, এখন সংশোধিত পদ্ধতিতে যে রিজার্ভ, সেটাকেই আমাদের আসলে মোটা দাগে বিবেচনা করে তারপরে সামনে আগাতে হবে। হ্যাঁ, সুতরাং আমরা আগে যে হিসাবটা করতাম সেই হিসাবের কথা এখন ভুলে যেতে হবে। হ্যাঁ, কারণ এটাই আমাদের করা দরকার ছিল। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে রিজার্ভের বিষয়ে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমরা রিজার্ভটাকে বাড়াবো কিভাবে। এখন আমাদের এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা ইতিবাচক অবস্থা কিভাবে আনবো। আপনার নিজস্ব গবেষণা বা নানা স্টাডির মতো রিজার্ভ কিরকম আছে মনে হয় আপনার কাছে এখন, যদি আইএমএফ হিসাবে বলে? আইএমএফ এর হিসাবে যে হিসাবগুলো দেখাচ্ছে, রিজার্ভটা তো প্রতি মাসে মাসে একটু কিন্তু যেটা কমেছে, যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের যে পেমেন্টটা হয় সেটার পরে কিন্তু একটু কমে যায়। কিন্তু সার্বিকভাবে রিজার্ভের বর্তমান যে বিষয়, আমি একটু মেইন আলোচনাটায় যাচ্ছি, সেখানে আমাদের যেটা পরিমাণে আছে বলে মনে হয় সেটা কি কোনো ধারণা করা যেতে পারে? যে সেটা তো আমাদের একটা 3 মাস 4 মাসের রিজার্ভ যেটা, সেটা হয়তো কভার করে, কিন্তু সেইটা কভার করলেও যেটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু আসলে পর্যাপ্ত না। আমি এই জন্য বলছি, তাই না, আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের সংকট আসতে পারে, যে কোনো ধরনের একটা আনফরসিন সিচুয়েশনের জন্য। কত রিজার্ভ আছে এখন? আইএমএফ কি বলছে আমাদের রিজার্ভ কত আছে বলছে? আমাদের রিজার্ভ তারা যেটা বলছে যে 13 বিলিয়নের মতো। আচ্ছা, তো এখন সেই হিসাবে যদি আমরা আগাই, তাহলে আমাদের যে বিষয়টা আমাদের দেখার দরকার আছে সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আমাদের একটা বিষয় হচ্ছে রিজার্ভটা বাড়াবো কি হবে। এক হচ্ছে আমাদের এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বা আমি ব্যালেন্স অফ পেমেন্টের কথাটা বলতে চাচ্ছি। এখন আমাদের এক্সপোর্টের কথা যদি বলি, রপ্তানির কথা যদি আমি বলি, তাহলে রপ্তানির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিবার বলছি, কিন্তু আমাদের রপ্তানির ক্ষেত্রে আমাদের বড় ধরনের বহুমুখীকরণের দরকার আছে, কিন্তু সেই বহুমুখীকরণের জন্য আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা বাজেটে থাকা দরকার। সুনির্দিষ্ট দিক নির্দেশনা এই বাজেটে থাকা দরকার। বাজেটে আরো যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির কথা আমি বলছি, মূল্যস্ফীতির জায়গাটাতে আমি আসতে চাচ্ছি। সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সময় কিন্তু প্রণোদনা দেওয়া হয়, এই প্রণোদনার যে ছাড়টা দেওয়া হয় সেই ছাড়কে আমরা ব্যক্তি খাতে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমরা ট্যাগ করতে পারি কিনা সেটা আমাদের দেখার দরকার আছে। সেই জায়গাটাতে আমাদের যে কাজটা করার দরকার আছে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এই ট্যাক্স রিবেটটা দেওয়া হবে যদি আমরা তোমাদের শ্রমিকদের রেশনের ব্যবস্থা করো, তোমরা যদি মিনিমাম ওয়েজ স্ট্যান্ডার্ড এবং বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলো যদি তোমরা মেনে চলো, এই জিনিসটা। কারণ আমাদের কিন্তু চিন্তা করতে হবে, আমাদের জিএসপি প্লাসের দিকে আমরা যখন যাব তখন কিন্তু আমাদের শ্রমিকদের অধিকারের অনেক কন্ডিশনের কথা কিন্তু চিন্তা করতে হবে। সেই জিনিসগুলো এখন থেকেই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে তাহলে বাংলাদেশ ব্যাংকে শুধুমাত্র যে সে কমপ্লায়েন্সগুলি ফিল আপ না করে, মিনিমাম ওয়েজ যদি না দেয়, শ্রমিক সুরক্ষা না করে, তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে। এবং আরএমজি খাতে কিন্তু বলা হচ্ছে যে এখন এই যে অপ্রয়োজনীয় যে ইনসেন্টিভগুলো সেগুলো কমিয়ে এনে অন্য কোথাও দেওয়া যায় কিনা সেটাও কিন্তু আছে। আমরা শেষ আলোচনায় আসবো। আমার একটা হঠাৎ করে আপনার কাছে একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যে আমাদের আপনি যেহেতু ট্যাক্স এবং এনবিআরই ছিলেন, আমরা ভ্যাট আহরণের কথা বলি। আমরা দেখছি মেট্রো রেলে 15% ভ্যাট বাড়ানোর কথা বলো। আমি জানি এটার মীমাংসা কীভাবে হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন এটা হওয়া যাবে না, হওয়ার দরকার নেই। এর ফাঁকে আবার আইএমএফ একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে প্রবাসী আয়ের উপর একটা ট্যাক্স বসানোর বিষয়টা। তো আপনি এই যে আমাদের
অভ্যন্তরীণ আয় বা কর আহরণ প্রক্রিয়ার মধ্যে এই যে মেট্রো রেলের ট্যাক্স, প্রবাসী আয়ের ট্যাক্স, সেটাকে আপনি কীভাবে দেখেন? বিদিশা যেমনটি বলতেছিলেন আর কি, আমার তো একটা ফরেন কারেন্সির মানে রিজার্ভের আমার একটা মেনে চলতে হয়। মিনিমাম 4 মাসের আমদানির বিল পে করার মতন সক্ষমতাটা, এটা হচ্ছে একটা মিনিমাম ক্রাইটেরিয়া আর কি। সেইটা করতে যেয়ে যখন আমি দেখছি যে আমার ডলার আমি এখানে বসে বসে অন্য লোকেরা এমনি এমনি দিয়ে দিতে হচ্ছে, আমি সেখানে কোনো সাশ্রয় করতে পারছি না, ভয় সবসময় তো থাকবেই। কারণ একেবারে কাটায় কাটায় যদি আপনি থাকেন, প্রতি বছর যেভাবে বিদেশি ঋণের যে কিস্তি শোধ হচ্ছে ওটা তো ডলারে দিতে হচ্ছে, তাই না? আপনি এখানে এমন কিছু কিছু কর্মকাণ্ড চালাচ্ছেন যেটা আপনাকে ডলারে পে করতে হচ্ছে, আপনি সেখানে সাশ্রয় কত করছেন না। এখন না করাতে হচ্ছে কি, ওই টাকাটা তো মিটাতে হবে, কোত্থেকে তো আসতে হবে, বাইরের থেকে আসতে হবে বা জোগাড় করতে হবে। সেই জন্য IMF এই বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। যেমন বিদেশিরা যে টাকা পাঠাচ্ছে ওখানে কর বসানোর কথা বলছে, হ্যাঁ কর বসানোর কথা বলছে, কিন্তু এটা বুঝছেন না, এ কথাটা সামনে আনা হচ্ছে না যে আমি কর যদি বসাই তাহলে তো ও তো আরও মোটে পাঠাবে না, ও তো আরও হুন্ডিতে নিয়ে যাবে এক। আর আমি তাকে যে ইনসেন্টিভটা দেই এই জন্যই ওকে উদ্বুদ্ধ করার জন্যে যে ও ব্যাংকিং চ্যানেলে পাঠাক, তাহলে টাকাটা আমার কাছে আসবে। হুন্ডিকে ঠেকাবার জন্য আমি কিন্তু এই ইনসেন্টিভ দেই। এখন সে আমার ইনসেন্টিভটা তুলে দিতে বলতেছে, বরং উল্টাই করছে। এই জিনিসগুলোকে খুব শান্ত মাথায় ভালো করে চিন্তা করতে হবে যে কথাটা কেন বলছে। আর রেলওয়ে, মেট্রো রেলের যে ভ্যাটের বিষয়টা, আপনি একই অর্থনীতিতে একটা জিনিস বানালেন জনগণের কথা বলে, যে জনগণকে বললেন যে আমি তোমার একটা বিরাট উপহার করছি, আর আসলে এটা একটা ভালো উপকার হয়েছে, মানুষ সহজ যাতায়াত করছে, কিন্তু এটা একটা সার্ভিস। তো এই সার্ভিসে আমি অন্য সব জায়গায় সকল ক্ষেত্রে আমি সার্ভিস থেকে একটা নিচ্ছি, ভ্যাট নিচ্ছি, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমি যদি ফ্রি করে দেই, মানে ভ্যাট না নেই, তো তাহলে এটা মেসেজ যাবে যে ইট ইজ ফ্রি বা এটা না। কিন্তু আমার তো এই যে টাকা ধার কর্য করে এই মেট্রো রেল বানিয়েছি, ওই টাকাটা তো আমার শোধ করতে হবে। তা সে শোধ করার সক্ষমতা আমার কিভাবে হবে? সুতরাং আমার এখানে এটা বসাতে হচ্ছে। এখন বসাতে যে সমস্যাটা পাচ্ছে, একটা সরকার স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেবে তার নিজস্ব সমন্বয়ের মাধ্যমে। এখন সরকারের একটা অর্গান বলতেছে আমি এখানে ভ্যাট বসাচ্ছি, আবার অন্য অর্গান বলছেন এটা বসানো ঠিক হচ্ছে না। তার মানে একটা অস্থির মতিত্বের পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে এবং জিনিসটাকে অর্থবহ করা যাচ্ছে না। যদি মনে করা হয় যে সকলে মিলে ডিসিশন নিলাম, ঠিক আছে ভ্যাট নেব না, তো ঠিক আছে, না নিলে তো তাহলে আমার ওই লোন শোধ করবার পথ বা আমার অর্থনীতিতে একটা সামঞ্জস্যতা রাখা। যেমন আমরা একটা একই জিনিস দুইজন আমদানি করে, একজনে বললাম তোমার ভ্যাট লাগবে না, তাহলে ও তো সস্তায় আনতে পারছে জিনিসটা, আর একজন কর দিয়ে নিয়ে আসছে। বাজারে যখন সে যাচ্ছে তখন ওর দর তুলে যে দর বসাচ্ছে আর ওর দর তুলে যা বসাচ্ছে, দুটোর ভিতরে মিলতে পারছে না। এই যে আমাদের দ্রব্যমূল্য এই পরিস্থিতিগুলো হয় কিন্তু এই জন্যই যে কেউ কেউ বিনা পরিশ্রমে বিনা বিনিয়োগে 35 টাকা আয় করতে পারে। রাজশাহীর আলু 12 টাকার আলু এখানে এসে 47 টাকায় বিক্রি হচ্ছে। এই যে মাঝখানের টাকাটা বিনা পরিশ্রমে বিনা বিনিয়োগে নিয়ে যাচ্ছে, যে ওই উৎপাদনকারীকেও ক্ষতিগ্রস্ত করছে, কারণ তার বেতন আর একটু বেশি দেওয়া যেত, তার দাম আর একটু ভালো দেওয়া যেত, তাহলে সে আরো ভালো করে কাজ করতে পারতো। মানে উৎপাদকও বেশি দাম পাচ্ছে না, আবার এদিকে আমি ফিক্সড ইনকামের লোক, আমার বেলায় এসে এই 12 টাকার আলু আমাকে 47 টাকা কিনেছে, কিন্তু টাকাটা বেহাত হয়ে যাচ্ছে মাঝখানের ওই জায়গাগুলোতে। এই সবগুলোতেই মানে খেয়াল রাখা, মানে সামঞ্জস্য তৈরি করা না করলে তো বাজার ব্যবস্থাকে আপনি করতে পারবেন না। একজনকে আপনি কিছুক্ষণ আগে আপনি যেটা বলছেন চাঁদার সুযোগ দেবেন, হ্যাঁ, এবং কিচ্ছু বলবেন না, আরেকজন সেই চাঁদার শর্ত এখানে পালন করবে এবং করে এর দ্বারা হবে। জিনিসপত্রের দাম কিন্তু কমে না ওই জন্যই, কারণ আপনি ইলিশ মাছ কিনতে গেছেন, আপনি ফিক্সড ইনকামের লোক, আপনার 2000 টাকা আছে, আপনি ওর সাথে দরাদরি করছেন যে 2000 টাকায় দেয়, তো ও বলে কি হাসে বলে আপনি কি বলেন। কিছুক্ষণ পরে একজন আসতেছে, হ্যাঁ, একটু মোটা সোটা লোক আর কি, এসে বলছে এই উঠেই দে, দরও জিজ্ঞেস করলো না, উঠিয়ে দে, 4টে মাছ উঠাই দিয়ে বলছে কত দিতে হবে, ওস্তাদ দেন 12,000 টাকা দেন। ও 2000-এ দরাদরি করছে, এখানে ও নিজেই ওনার কাছ থেকে 3000 করে নিচ্ছে এবং ওটু দরও করলো না, পকেট থেকে কড় করে টাকা ইয়ে দিল।
ওর ওই টাকার উৎস কি, আর এই যে ফিক্সড ইনকাম লোকের টাকার উৎস কি? অধিক পরিশ্রমের তার টাকা, সে তো 2000 টাকা কিনতে যেই তো সে হচ্ছে, কিন্তু দামটা তো উনিই বাড়িয়ে দিলেন, ওনার যেহেতু টাকা আছে। এবং এই জন্যই ও বলছে ওই দোকানদার, আপনি কিছুক্ষণ দাঁড়ান এখানে, আপনি যে 2000 করে বলতেছেন, হ্যাঁ ওই আপনি দাঁড়ান এখানে দেখতে পাবেন, অর্থাৎ আমার এই জিনিস 3000 করেও নিয়ে যাবে এবং কোনো প্রশ্ন করবে না, দামটা তো উনি উঠাই দিলেন। সেই জন্যই সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হওয়াটা এইগুলোই হচ্ছে ক্ষতিকর। কারণ অর্থনৈতিক বৈষম্যে যে বড় হচ্ছে, সে এমন এমন জায়গায় এমনভাবে শো করছে, মনে করছে আরে এই অর্থনীতি খুব ভালো চলছে, আপনি কক্সবাজারে কোনো জায়গা পাবেন না। সামাজিক বৈষম্য তৈরি করে, সামাজিক বৈষম্য শিক্ষার ক্ষেত্রেও হয়ে যাচ্ছে। আপনার কিছু লোক ভালো পড়তেছে, তার হচ্ছে, আর একজন মনে করে কিছু পড়ছে না, taaro সব A+ দিয়ে দিচ্ছে। সুতরাং সবাই A+ হয়ে যাচ্ছে, সবাই A+ হয়ে যাচ্ছে, পড়ো A+, না পড়ো A+। আমি আরো সহজভাবে বলি, আপনি তাকে ধনী দরিদ্র নির্বিশেষে আপনি শিক্ষাকে সহজ করবার জন্য তাকে বিনা পয়সায় বই দিচ্ছেন, বিনা পয়সায় উদ্বুদ্ধকরণ, এটা ভালো কাজ আমি মনে করি। কিন্তু এইটা দিয়ে সে তো এই বই পড়তেছে না, সে তাকে আপনি বাধ্য করেছেন, সমাজে এমন সিস্টেম করেছেন, তাকে ওই গাইড বই কিনতেই হচ্ছে। তাহলে আপনি 1700 টাকার বই বাঁচিয়ে দিয়ে আপনি তাকে 37,000 টাকার গাইড বই কেনাতে বাধ্য করছেন। যে টিচারকে আপনি বেতন দিচ্ছেন ওরে পড়াবার জন্য, সে বলছে বিকেলবেলা আবার আলাদা করে আমার কাছে পড়তে হবে। এবং স্কুলগুলো এখন নিয়মই করে দিছে যে বিকেলবেলা আবার আলাদা পড়তে হবে, মানে আইনের মতো হয়ে গেছে, এটা আইনের মতন হয়ে গেছে, মানে পড়াতে পারবে আর কি। আমি একটু শেষ বিশ্লেষণের দিকে আসি আবার যেটা বলছিলাম, একেবারে যদি মোটা দাগে বলেন, আসলে এই আসন্ন যে বাজেটটি, এটা আমাদের মানে প্রধান চ্যালেঞ্জগুলি কি কি হতে পারে? প্রধান, আমি বলবো যে চ্যালেঞ্জের কথা প্রথমেই বলেছি, প্রধান যে জায়গায় দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে আমার মনে দুটো বিষয়, যেটা আগেও বললাম, একটা মূল্যস্ফীতির বিষয়টা, আর একটা হচ্ছে রিজার্ভ। হ্যাঁ, এবং এই দুটো, এবং রিজার্ভ এবং আমি বলবো যে সংশ্লিষ্ট ব্যালেন্স অফ পেমেন্টের সামষ্টিক অর্থনীতির যে বিষয়টা, মানে মূল্যস্ফীতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে খুব ছোট্ট করে যদি দুটো জিনিস বলি, একটা হচ্ছে যে করের ক্ষেত্রে কিছু, মূসকের ক্ষেত্রে কিছু কাটছাট করে বরং ব্যক্তি খাতে আয়করের উপর চাপ বাড়িয়ে যাতে করে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া, এটা একটা জিনিস। আমদানি শুল্ক এবং মূসকের ক্ষেত্রে কাটছাট করে এটা করা যায়। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা, যেটার কথা আপনি বলছিলেন, এই জায়গাটাতে কিন্তু আওতাটা বাড়াতে হবে। বিশেষ করে মূল্যস্ফীতির কারণে মানুষ যে চাপে রয়েছে, সেখানে রেশনের ব্যবস্থা বললেন, ন্যায্য মূল্যের দোকান বলেন, যে ট্রাকগুলো রয়েছে সেগুলো বলেন, এই ট্রাকগুলোতে আরও ট্রাকের সংখ্যা বাড়ানো, সেগুলোতে আরও বেশি সাবসিডাইজ রেটে পণ্যগুলো দেওয়া, এবং সাধারণ আরেকটা যেটা একটু আগে বলছিলাম, যে শ্রমিকদের জন্য প্রাইভেট সেক্টরকে আমরা, ব্যক্তি খাতকে আমরা একসাথে অনবোর্ড এনে তাদেরকে দিয়ে শ্রমিকদের জন্য রেশন এবং কিছু সুবিধার ব্যবস্থা করা, এইভাবে করে কিছুটা হলেও সাধারণ মানুষকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে। এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন গণপরিবহন এবং এই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিছুটা হলেও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা, যাতে করে মানুষের, বিশেষ করে আরেকটা বিষয় এখানে বলে একটু যা শেষ করবো, সেটা হচ্ছে যে আমাদের শহরাঞ্চলে যে মানুষ রয়েছে, বিশেষ করে বস্তিবাসী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কিন্তু তাদের প্রোগ্রামগুলো অনেক কম, তাদের জন্য একটু বিশেষ বরাদ্দ থাকা দরকার। নিশ্চয়ই। আমি শেষ করতে, আমার মনের একটা প্রশ্ন রয়ে গেছে, যে 117 টাকা করে ডলার রেট করেছে, কিন্তু যারা এলসি দিচ্ছে তারা কিন্তু 117 টাকা কিনতে পারছে না, তারা 2-3 টাকা 4 টাকা বেশি দিচ্ছে, এবং ব্যাংকগুলোকে কিন্তু তারা নগদে টাকাটা নিচ্ছে, কোনোভাবেই তারা ভাউচারের মাধ্যমে নিচ্ছে না। তো এই যে দ্বিমুখী একটা ব্যবস্থা, আবার যেটা বলা হচ্ছে, আমি জানি না, কোরবানির ঈদের পরে নাকি আবার ডলারের মূল্য একটা অস্থির আর একটু বেশি চেঞ্জ হয়ে যেতে পারে। আমি বেশি বলতে চাচ্ছি না, আপনি কিভাবে দেখেন বিষয়টা? না, আমি তো ওইটাই বলছি, ওই জন্যই আমি যোগ করতে চাচ্ছি বিদেশের সাথে। বিদেশে যেগুলো বললেন, এটা হচ্ছে একেবারে সামনের, মানে প্রাথমিক, মানে মানে কি বলে, ফার্স্ট স্টেজের সংস্কার। আমি মনে করি ওই যে সমস্যাটাই আপনি এখনই বললেন আর কি, এই সব ব্যাপারে আমাদের এখন একটা স্লোগান হওয়া উচিত, এবার ফিরাও মরে। আমি যে পর্যন্ত এসছি অনেক হয়েছে, আমি এখন আমার ফিরিয়ে যেতে হবে, এনাফ ইজ এনাফ, ফিরিয়ে যেতে হবে। এই অর্থে বলছি, আমাকে প্রকৃতির দিকে, আমার প্রকৃতি বান্ধব, কৃষি বান্ধব, স্বাস্থ্য বান্ধব, শিক্ষা বান্ধব পরিস্থিতি তৈরির জন্য, এটা হবে আমার মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। উনি স্বল্প মেয়াদীরটা বলেছেন, এই মুহূর্তে আমার রিজার্ভ ঠিক করতে হবে, এটা তো ঠিক আছে, ওটা অবশ্যই।
কিন্তু আমার এমন কিছু পদক্ষেপ, এই যে আপনি বললেন এই সরকারের প্রথম বাজেট বা ইত্যাদি যেটা আমরা বলছি, এই প্রথম বাজেট থেকেই অন্তত 3 বা 4 বছর মেয়াদি মানে কিছু কর্মসূচি সিরিয়াসলি নিতে হবে। সুন্দরবন কিন্তু আগুন লাগা শুরু হয়ে গেছে, নদীতে পানি নাই, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমার সামনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা, আজকে যে রোমেলের কথা বলছি, এই রোমেল হঠাৎ করে এসে পরশুদিন পর্যন্ত সে নিম্নচাপ ছিল, এখন সে 10। আমরা তো ছোটবেলায় 9 নম্বর বিপদ সঙ্গে শুনলেই ভয়ে কাঁপতাম, এখন 10 দেশে, মানে ওর উপরে যদি আরো কিছু দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। তার মানে কিন্তু এখন ঘন ঘন আসতেছে। এগুলো কিন্তু সবই আমাদের ওই যে প্রকৃতির প্রতি আমরা যদি অমনোযোগী থাকি, যেমন আমি মনে করি একেবারে স্লোগান নেওয়া উচিত, গাছ কেউ কাটবো না, বরং গাছ লাগাতে হবে। আমি আর ওই নদী মারা, খাল মারার সেতু বানাবো না, নদীর প্রবাহ নষ্ট করব না, বরং নদীকে আরো কিভাবে প্রবাহমান করতে পারি সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। কারণ পানি হবে তৃতীয় বিশ্বের, সবাই বলে থাকে যে যুদ্ধের কারণ হবে। হ্যাঁ, তো সেই জন্যেই আমাকে এখন ওই এবার ফেরাউমরে বলতে চাচ্ছি এই জন্যেই যে আমরা প্রকৃতির দিকে ফিরে যাই। আমি গফুর আর মহেশের বাজেট চাই। নিশ্চয়ই। তবে একটা কথা যেটা আমি নিজে আপনার সাথে যোগ করতে চাই, সবাই নানা ছন্দের মধ্যে বলেছেন, গনিমি একজন কৃষক অন্যের জমিতে চাষ করেন, ধার কর্য করে মেয়েকে ধুমধাম করে বিয়ে দিলেন, কিন্তু এই মূল্যবোধের থেকে বেরিয়ে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আবার শেষ 10 সেকেন্ডে কিছু বলবার আছে কিনা? আর সব কিছুর সাথে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে কিন্তু নজর দিতে হবে। সেখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে প্রকল্পগুলো, সেগুলোর ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো, বাস্তবায়ন বাজেটের কিছু গুরুত্বপূর্ণ মোটা দাগে যে জায়গাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, সেই জায়গায় বাজেটের বরাদ্দটা যেটা হওয়া দরকার, আমাদের যেটা জরুরি, সেই জায়গায় বরাদ্দটা বাড়ানো দরকার। আর্থিক খাতের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার এবং রাজস্ব আহরণের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার। জি, শেষ করব আপনার জন্য 10 সেকেন্ড শেষ। আর্থিক খাতের সংস্কার সবচেয়ে বড়, যেটা আমার কাছে মনে হয় সংস্কার এবং রাজস্ব বলেছেন আর কি, উনি একটু আমার দিকে ঠেলে দিয়েছেন আর কি। ঠিকই আছে, কারণ রাজস্ব আহরণের দিকে যেতে হবে আমার নিজের স্বার্থে। আমি সুশাসনের কথা যে বলছি, সুশাসন কিন্তু আমার নিজের স্বার্থে প্রয়োজন। কারণ আমি যদি সুশাসন প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমার যত প্রসার, যত উন্নয়ন অর্থবহ হবে না। অর্থাৎ আমাকে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে, সকলকে ঐকমত্যে আনতে হবে, সকলকে ঐকমত্যে এনে আমরা এই সমস্যার সমাধান করতে হবে। আমরা মহান মুক্তিযুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধভাবে, যেভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আমরা যেটা করেছি, আমাদের সেই ঐক্য চেতনা, আমি মনে করি ওইটাই বড় মুক্তিযুদ্ধের চেতনা, যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্যাগুলোর দিকে, মানে মুক্তির যুদ্ধ শেষ হলো, আমাদের মুক্তির আন্দোলন শেষ হয়নি। না, সেটাই আর কি আন্দোলন বলতে ওখানে যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিভেদ করে একজনকে অন্তর্ভুক্তির নামে বিচ্যুত করে দিয়ে এটা হবে না। বারবার একজন বলতে কাকে মিন করছেন, এটা একটু পরিষ্কার করবেন কিনা? আমি হ্যাঁ, না, অন্তর্ভুক্তির মানে কি, আপনি বলছেন যে ঠিক আছে, এই আপনাকে আমি এই সেবা দেবো বা ইত্যাদি দেবো, আপনার দেওয়ার জন্য আমি এখানে আসি, কিন্তু আপনি এসে আমার কাছ থেকে সেই সেবা নীতি পাচ্ছেন না বা দিচ্ছি না। হ্যাঁ, অর্থাৎ আমি বিচ্যুত করতেছি, আমি এমন শর্ত দিচ্ছি, ও আর আসতে চাবে না, শাস্তি পাবে না। অন্তর্ভুক্তি মানে অন্তর্ভুক্তি বলতে হবে, তাকে কোলে টেনে নিতে হবে। কোলে নিয়ে, মানে দুই নেগেটিভে পজিটিভ না করলে এটা হবে না। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম, আমরা কর আহরণ প্রক্রিয়াকে আমরা একটা স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আমরা নিশ্চয়ই দেখতে চাই, এবং আমরা এই কথাও বলতে চাই, রাজনীতির সদিচ্ছা ছাড়া আসলে আমাদের রাজস্ব আহরণ, কর আহরণ প্রক্রিয়াকে আমরা সেভাবে বেগবান করতে পারবো না। যেটি বলা হয়, অর্থনীতিবিদরা বলেন, আমরাও শুনে থাকি, দেশের 80% বিত্তবানরা তারা কর দিতে চায় না, তারা ভ্যাট দিতে চায় না। ভ্যাট না দিলেও কিন্তু দ্রব্যমূল্যের দাম ভ্যাট যোগ করে কিন্তু সেখানে ঠিকই বৃদ্ধি করা হচ্ছে। সুতরাং আমাদের কর দেবার যে প্রবণতা, যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, শ্রীলঙ্কার দিকে তাকাই, নেপালের দিকে তাকাই, তাদের তুলনায় কিন্তু আমাদের কর দেবার প্রবণতা খুবই কম। কেনিয়াও কিন্তু আমাদের দেশ থেকে বেশি পরিমাণে কর সেখানকার জনগণ দিয়ে থাকে। সুতরাং আমরা আমাদের যে কর দিবার
যে আগ্রহটা, সেই আগ্রহটা তৈরি করবার জন্য কর বান্ধব যে পরিবেশ, সেই পরিবেশও তৈরি করতে হবে। আমাদের রাজনৈতিক সদিচ্ছাতা থাকতে হবে। একই সাথে যারা কর আহরণ করবেন তাদের প্রতি যাতে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক প্রেশারাইজ কোনো না কিছু না হয়, তারা যাতে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিকতার সাথে কর আহরণ করতে পারে, সেটির দিকে আমরা নজর রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের আয়োজনে দুজন বিশিষ্ট অতিথি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সায়েমা হক বিদিশা, দুজনকে ধন্যবাদ জানিয়ে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমাদের সাথে থাকলেন, আপনাদের সবাইকে আবার আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ মধ্যে দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।